অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ ২০২৪-এর খসড়া উপদেষ্টা পরিষদের সভায় চূড়ান্ত অনুমোদন, মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ। সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা বৈঠক, অচিরেই ছাত্র জনতা হত্যার বিচার শুরু হবে জানালেন আইন উপদেষ্টা। ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ। আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন ওনার নেতৃত্বে সেটা রাজনৈতিক দলগুলোর সাথে এই সংস্কার ভাবনা নিয়ে আলোচনা শুরু করবে। বিচারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তাদের সাথে কোনো আলোচনা হবে না। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2 জন মৃত্যুর ঘটনায় তোলপাড়, গ্রেফতার 6। দুঃখ প্রকাশ প্রক্টরের। ছাড়াও সাক্ষী আছেন। আমি ভাই পিটাতে যাবো কেন? প্রভু যদি জড়িত না হতো তিনি কেন 4 ঘন্টা মারা হলো, কেন তিনি আসলেন না, তিনি কোথায় ছিলেন, তাহলে তাকে আমরা হলে কেন রাখবো? আমরা তো দুঃখ প্রকাশ করবই এবং আমরা কি পদক্ষেপ নিয়েছি সেটা অবহিত করব। মব জাস্টিস গ্রহণযোগ্য নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তারা তো সবচেয়ে শিক্ষিত, তাদের ক্ষেত্রে এই সচেতন আসতে হবে। মানে হয় একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে তোফাজ্জল হত্যায় জড়িত বাকিদের শনাক্তে কাজ করছে পুলিশ। পেটানোর সময় ফোনে টাকা চেয়েছিল কয়েকজন, জানিয়েছে পরিবার। ফোন দিয়ে বলে যে তোফাজ্জল মারা গেছে, মোবাইলের চুরির দায় আটকা পড়ছে, আপনারা 2 লাখ টাকা দেবেন, যত দ্রুত সম্ভব 2 লাখ টাকা দেবেন, নাইলে কিন্তু আমরা ওরে মারিয়ে ফেলাম। সেনাবাহিনীকে সব জায়গায় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার সমালোচনা মির্জা ফখরুলের। গণ অভ্যুত্থানে হতাহতদের পরিবারকে সহায়তা প্রদান। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে দেওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বেক্সিমকোর সম্পত্তি রক্ষণাবেক্ষণে প্রশাসক নিয়োগের নির্দেশ হাইকোর্টের। অন্য মামলায় সালমান আনিসুলের আরও 5 দিনের রিমান্ড। কাল থেকে চালু হচ্ছে মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন। খরচ হলো 22.5 লাখ। আরও সময় লাগবে মিরপুর 10 মেরামতে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি খান তাজনিনা হাসান। অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ ২০২৪ খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছেন উপদেষ্টা পরিষদ। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিগত আওয়ামী লীগ সরকারের ব্যাপক দমন পীড়ন ও গণহত্যা চালানোর ফলশ্রুতিতে সমগ্র দেশে দল মত নির্বিশেষে ছাত্র জনতা উত্তাল গণবিক্ষোভ করে। আন্দোলনের এক পর্যায়ে মানুষের জীবনের নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবিতে সরকার পতনের 1 দফা দাবিতে ঐক্যবদ্ধ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী 5 আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। রাষ্ট্রপতি বিগত 6 আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন। এতে বলা হয়, বিদ্যমান পরিস্থিতিতে ডক্ট্রিন অফ নেসেসিটি অনুসারে সাংবিধানিক সংকট মোকাবেলায় সর্বস্তরের জনগণের ঐকান্তিক ইচ্ছার প্রেক্ষিতে রাষ্ট্রপতি 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করেন। এ প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ ২০২৪-এর খসড়া প্রস্তুত করার পর উপদেষ্টা পরিষদ অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ ২০২৪-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হলো। এছাড়াও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদার ব্যক্তিবর্গের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা ২০২৪-এর খসড়া অনুমোদন দিয়েছেন উপদেষ্টা পরিষদ। অচিরেই ছাত্র জনতা হত্যার বিচার শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান, এরপরই ভারতের কাছে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ। বিকেলে সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে আইন উপদেষ্টা বলেন, 31 ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দিবে প্রস্তাবিত সংস্কার কমিশনগুলো। সবার অংশগ্রহণের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি কিছু প্রয়োজনীয় সংস্কারে এই কমিশনগুলো কাজ শুরু করেছে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত 6 সংস্কার কমিশনের প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে সরকারের সংস্কার ভাবনা, কমিশনের কর্মপদ্ধতি, কমিশন সদস্য নির্ধারণ ও রিপোর্ট প্রদানের সময়সীমা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশন সংস্কার প্রধানকে সঙ্গে নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা। জানান, ইতিমধ্যেই কাজ শুরু করেছে সংস্কার কমিশনগুলো, যে সংস্কারের মূলে থাকবে হারিয়ে যাওয়া গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বিগত 15 বছরে নষ্ট হয়ে যাওয়া রাষ্ট্রযন্ত্র সংস্কার এবং স্থায়ীভাবে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ। ওনারা 31 ডিসেম্বরের মধ্যে একটা রিপোর্ট আমাদের জমা দিবেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে নেক্সট ফেজ বা সেকেন্ড ফেজে আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন ওনার নেতৃত্বে সেটা রাজনৈতিক দলগুলোর সাথে এই সংস্কার ভাবনা নিয়ে আলোচনা শুরু করবে। বিচারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তাদের সাথে কোনো আলোচনা হবে না। কমিশনগুলো এই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ স্বাধীন থাকবে, কোনো রকম পলিটিক্যাল প্রেশার যেন তাদের উপর না থাকে, সেই ক্ষেত্রে আমরা ওইখানে আমাদের আলোচনা হয়েছে এবং তাদের কার্য পরিধির বিষয়টিও আলোচিত হয়েছে ওখানে। আমাদের উপদেষ্টা পরিষদ এবং প্রধান উপদেষ্টা যে তিনি ঘোষণা করলেন কি আশা করছেন এইসব বিষয় নিয়ে আলোচনা হলো। মূলত এগুলো এটা ইনফরমেশনাল, আমরা কিছু তথ্য আরো জানলাম এই তাদের ধারণা সম্পর্কে, উদ্দেশ্য সম্পর্কে। আইন উপদেষ্টা জানান, দ্রুত সময়ে জুলাই-আগস্ট গণহত্যার বিচার শুরুর পর বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাইবে অন্তর্বর্তী সরকার। ভারতে যদি কোনো আমাদের কনভিক্টেড মানুষ থাকেন, উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন, ওনার এক্সট্রাডিশন বা প্রত্যার্পণ আমরা চাইতে পারি। আদালত পুনর্গঠনের চিন্তা চলছে, অচিরেই আপনারা দেখবেন বিচার শুরু হয়েছে। বিচার শুরু হওয়ার পর ডেফিনেটলি আমরা এক্সট্রাডিশন চাবো। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিএ হত্যার ঘটনা নিয়েও সরকারের অবস্থান স্পষ্ট করেন ডক্টর আসিফ নজরুল। বলেন, কোনো ধরনের মব জাস্টিস গ্রহণযোগ্য নয়। এগুলি কোনোভাবেই একসেপ্ট করা হবে না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই একসেপ্ট করা হবে না। এগুলি যদি ঘটে, আপনাদের একটা জিনিস নিশ্চিত করতে পারি, আমাদের সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির। প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর নির্বাচন কমিশন পুনর্গঠনের কাজ শুরু হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। অবৈতনিক এবং তা না হইলে হয়তো আমি এটা গ্রহণ করতাম না। এটা পাবলিক সার্ভিস। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতটা নিষ্ঠুর, নির্মম ও নৃশংস হতে পারে? দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে মোবাইল চোর সন্দেহে তোফাজ্জেল নামের যুবককে আটকে প্রায় 4 ঘন্টা ধরে নির্যাতন করা হয়। পেটানোর পর তাকে খেতেও দেওয়া হয়, পরে আবারও মারধরে মৃত্যু হয় তোফাজ্জেলের। এই বর্বরতা ঠেকাতে না পারায় দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে শাহবাগ থানায় মামলা হবার পর 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, জড়িতরা যেই হোক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ফেরদৌস ইমনকে সাথে নিয়ে মনিরুল ইসলামের রিপোর্ট। বুধবার সন্ধ্যা 7:49 শতাধিক ছাত্র একজনকে টেনে হিঁচড়ে ফজলুল হক হলের গেস্ট রুমে নিয়ে যায়। সিসিটিভির ফুটেজে দেখা যায় এ সময় নিয়ে যাওয়া ওই যুবকের গায়ে সাদা কাপড় পরা। এর ঘণ্টাখানেক পর যখন তাকে বের করা হয়, তখন তার শরীরে কাপড় ছিল না, পরিষ্কার নির্যাতনের চিহ্ন গায়ে। খোঁড়ানো অবস্থায় তাকে তোলা হয় প্রক্টোরিয়াল টিমের গাড়িতে। এই হতভাগ্য তরুণের নাম তোফাজ্জেল, একরকম ভবঘুরে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ক্রিকেট খেলার সময় কিছু শিক্ষার্থীর মোবাইল চুরি হয়। সন্ধ্যা 6:30টার দিকে মোবাইল চোর সন্দেহে তাকে ধরে হলের গেস্ট রুমে নিয়ে আসা হয়। চড় থাপ্পড় দিয়ে আদায় করা হয় মোবাইল চুরির স্বীকারোক্তি। এরপর ক্যান্টিনে খাবার খাইয়ে তোফাজ্জেলের ওপর শুরু হয় নির্যাতন। ঘটনাস্থলে আসেন হাউস টিউটররা। ভুক্তভোগীকে পুলিশে দিতে বললেও না শুনে তাকে নিয়ে যাওয়া হয় ফজলুল হক হলের এক্সটেনশন ভবনের গেস্ট রুমে। লাঠি রড দিয়ে এক দফা পেটানোর পর তাকে আবার আনা হয় হলের প্রথম গেস্ট রুমে। সেখানেও চলে মারধর। যেখানে গেস্ট রুমে যখন ছিল, কিছুক্ষণ থাকার পর আপনার 40-50 মিনিট বা 1 ঘন্টার পর তাকে নাকি সে অনেকগুলো নাম্বার দিছে যে এখানে সেখানে, এবং সে ফোন বের করে দিতে পারবে, হ্যান ত্যান এভাবে কথা বলছে। তো কথা বলার পর তারপরে নাকি এখানে চত্থাপ্পর দিছে, বের করে তারা ক্যান্টিনে নিয়ে গেছে। হলের ক্যান্টিন দেখতেছেন না, হলের ক্যান্টিনে নিয়ে যাওয়ার পর তাকে খাওয়াইছে, ডাল দিয়ে ভাত খাওয়াইছে। খাওয়ানোর পর তাকে নিয়ে গেছে হচ্ছে আপনার এক্সটেনশনের যে গেস্ট রুম আছে সেখানে। নিয়ে যাওয়ার পর আপনার রড স্টাম্প মানে যা যা ছিল বুঝছেন, এটা দিয়ে মানে গণহারে মারা হয়েছে আর কি। প্রবোষ্ট জড়িত। প্রবোষ্ট যদি জড়িত না হতো, তিনি কেন 4 ঘন্টা মারা হলো, কেন তিনি আসলেন না, তিনি কোথায় ছিলেন, তাহলে তাকে আমরা হলে কেন রাখবো?
পিটিএ হত্যার সময় শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকজন শিক্ষার্থী বেশ আগ্রাসী ছিল। এর মধ্যে থেকে কয়েকজনকে শনাক্ত করেছে তদন্তকারীরা, যাদের মধ্যে জালাল, সুমন, ফিরোজ, সামাদ, ইয়ামুজ্জামান ও মোত্তাকিন সাকিন জড়িত বলে শনাক্ত হয়েছে। তবে নিজেকে নির্দোষ দাবি করেন লাঠি হাতে থাকা সেই জালাল। স্যাররাও সাক্ষী আছেন। আমি ভাই পিটাতে যাবো কেন রে? স্যার আমার যে সময় করছে যে প্রক্রিয়াল টিম আসতেছে, কারণ আমি জানি তো যে পরিস্থিতি কী হতে পারে। পেটানোর এক পর্যায়ে ভুক্তভোগীর কাছ থেকে পরিবারের নাম্বার নিয়ে তাদের ফোন দিয়ে টাকা দাবি করা হয়। জানা গেছে নিহত তোফাজ্জেলের বাড়ি বরগুনার পাথরঘাটার কাঁঠালতলী গ্রামে। তার বাবা, মা, বড় ভাই মারা গেছেন। পরিবারের শুধু তোফাজ্জেলই বেঁচে ছিল। হঠাৎ করে কালকে রাত্রে ফোন আসে। ফোন আসার পর বলছে যে তোফাজ্জেল কি হয় আপনার? আমি বলছি আমার দেবর হয়। তাহলে ও তো এরকম মোবাইলের চুরির দায় আটকা পড়ছে, আপনারা 2 লাখ টাকা দেবেন, যত দ্রুত সম্ভব 2 লাখ টাকা দেবেন, নাইলে কিন্তু আমরা ওরে মারিয়ে ফেলাম। রাত 10:30টার পর আধামরা অবস্থায় তোফাজ্জেলকে নিয়ে যাওয়া হয় শাহবাগ থানায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে তোফাজ্জেলের মরদেহ বুঝে নিতে আসেন আত্মীয়রা। হত্যার বিচার চান তারা। ঢাকায় আসতো, দেশে থাকতো, এখানে সেখানে থাকার কোনো স্টেশন নাই। পরে এই আজকে সকালে আমাকে ফোন দিয়ে বলে যে ও তোফাজ্জেল মারা গেছে। আমি ওই লোকের ফোন দিলাম, বলল যে উনি এরকমের আমাদের হাতে আছে, আপনারা টাকা দিয়ে ছাড়াইয়ে নিয়ে যান। এই ঘটনায় শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। করা হয় 7 সদস্যের তদন্ত কমিটি। দিনভর প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেন তদন্তকারীরা। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান প্রক্টর। একটা হলো ওই শিক্ষার্থীর যাদেরকে তারা আইডেন্টিফাই করবে তাদের ব্যাপারে যেরকম আছে, আর হল প্রশাসনের কথা অবহেলা আছে কিনা সেটাও আমরা যে এখানে তদন্ত করব সেটা আমরা বিবেচনায় নিব। যে আমরা তো দুঃখ প্রকাশ করবই এবং আমরা কি পদক্ষেপ নিয়েছি সেটা অবহিত করব। ময়নাতদন্তের পর সন্ধ্যায় তোফাজ্জেলের মরদেহ বুঝে নেন আত্মীয়রা। রওনা করেন দাফনের জন্য বরগুনার উদ্দেশ্যে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। তোফাজ্জেলকে পেটাতে পেটাতে 4-5 জনের নম্বর থেকে পরিবারের কাছে ফোন দেয়া হয়, চাওয়া হয় টাকা। ওই ফোন কলের সূত্র ধরেই এগোচ্ছে হত্যা মামলার তদন্ত। এখন পর্যন্ত হলের 6 শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভির ফুটেজে তাদের জড়িত থাকার প্রমাণও মিলেছে। প্রক্টর জানিয়েছেন এই 6 জন স্বীকারোক্তিও দিয়েছে। আলামত সংগ্রহের পর তদন্ত চালাচ্ছে পুলিশও। বুয়েটের আবরার ফাহাদের কথা মনে করিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ঘটনা। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের এমন আচরণে অনুতপ্ত খোদ ঢাবি প্রশাসন। প্রক্টর অফিস থেকে মামলা এবং দিনভর তদন্ত কমিটির সাক্ষ্য প্রমাণ জোগাড়ের পর বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশের সাথে বৈঠক করে প্রক্টর সহ তদন্ত কমিটি। সংগ্রহ করা আলামত দেওয়া হয় পুলিশকে। সিসিটিভির ফুটেজ দেখে তোফাজ্জেল মৃত্যুর ঘটনায় কয়েকজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। তারা হলেন পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী জালাল আহমেদ, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী মোত্তাকিন সাকিন ও জিওগ্রাফি বিভাগের আল হোসেন সাজ্জাদ এবং আরেক শিক্ষার্থী আহসানুল্লাহ ও ওয়াজিবুল আলম। ঘটনার সময় ভুক্তভোগী তোফাজ্জেলের পরিবারকে 4-5 জনের ফোন থেকে কল দেওয়া হয় বলে জানিয়েছেন স্বজনরা। শিক্ষার্থীদের সেই নম্বরের সূত্র ধরে আসামিদের শনাক্ত করা হচ্ছে। এই ভিডিও দেখে এবং তাদের অন্যান্য কথাবার্তা বলে শনাক্ত করতে পেরেছি। তো ওনারা মনে করেন যে আরও দুষ্কৃতিকারী আছে, যেগুলো ভিডিও আছেন সেগুলো দেখে মনে হচ্ছে, এবং তারা আমার কাছে আজকে রাতটা সময় চেয়েছেন যাতে করে সবাইকে ধরা যায়। পুলিশ জানায় আলামত সংগ্রহ করা হয়েছে, তদন্ত করে বাকি আসামিদের দ্রুত আটক করা হবে। ইতিমধ্যে আলামত জব্দ করা হয়েছে। এই অপরাধের সুষ্ঠু বিচারের জন্য সুচারুরূপে সকল তদন্ত কার্যক্রম সম্পন্ন করা হবে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার আইন নিজেদের হাতে তুলে না নেয়ার আহ্বান জানায়। সকল মব জাস্টিসের যাতে সুষ্ঠু তদন্ত হয় এবং সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যাতে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদেরকে আইনের আওতায় আনা হয় এবং আমরা আইনের সুশাসনের বাংলাদেশ চাই। এদিকে হলের গেস্ট রুমে নির্মম হত্যার ঘটনায় দিনভর প্রতিবাদী কর্মসূচি ছিল ক্যাম্পাসে। দুপুরে সংবাদ সম্মেলন করে হত্যার প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে মারার ঘটনায় মামলা হয়নি, আটকও হয়নি কেউ।
হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা গতকাল বুধবার ক্যাম্পাসে এভাবেই দুদফা মারধরের শিকার হন তিনি। সেদিন রাতেই গণস্বাস্থ্য হাসপাতালে মারা যান। শামীম মোল্লা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী। একজন সাবেক শিক্ষার্থীকে এভাবে পিটিয়ে মারার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। যেই করে থাকুক, যেখানেই করে থাকুক, যেখানকারই সে থাকুক, তাদের ব্যাপারে সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছে এবং বিচারের দাবি জানাচ্ছে। হত্যাকাণ্ড মানে হত্যাকাণ্ড, এই ধরনের হত্যাকাণ্ডের আমরা নিন্দা জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তদন্তের মাধ্যমে যে বা যারা জড়িত তাদেরকে যাতে অতি সত্বর তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হয়, সেজন্য আমরা সাধারণ শিক্ষার্থীদের দাবি জানাচ্ছি। হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের নেতাকর্মীদের আহ্বান জানায় তারা যেন কোনো ধরনের আইন নিজের হাতে তুলে না নেয়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ডে যাতে আমাদের ছাত্র দলের নেতাকর্মীরা নিজেদের সম্পৃক্ত না করে। বেশ কিছু ভিডিওতে আমরা দেখেছি আহসান লাবিব, তাকে দেখা গেছে এবং তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি, সেই প্রক্রিয়া চলমান এবং আইনি প্রক্রিয়ায় তিনি যদি অপরাধ করে থাকেন, যতটুকু অপরাধ করেছেন ততটুকু শাস্তি তিনি যাতে পান সেটা আমরা নিশ্চিত করবই। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। দোষীদেরকে চিহ্নিত করে আমাদের কিছু ভিডিও ফুটেজ আছে, আমরা সেগুলো দেখে এবং একটা তদন্ত কমিটি করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। ভিডিও ফুটেজ দেখে দোষীদেরকে শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে সেটা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। গত 15 জুলাই রাতে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ভিসির বাসভবনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ রয়েছে শামীম মোল্লার বিরুদ্ধে। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় এক সমন্বয়ককে অব্যাহতি ও 8 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দেয়া বিজ্ঞপ্তিতে সমন্বয়ক লাবিবকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। তদন্ত সাপেক্ষে দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। এছাড়া ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে 8 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা হলেন রাজন মিয়া, রাজু আহমেদ, মাহমুদুল হাসান, জুবায়ের আহমেদ, হামিমুল্লাহ, আতিক, সোহাগ ও আহসান। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা দুঃখজনক। আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীকে পুলিশে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ডিএমপিতে এক মতবিনিময় সভা শেষে এ মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশ নয়, ছাত্র জনতা হত্যার ঘটনায় মামলা করছেন ভুক্তভোগীরাই। তবে মামলাগুলো যে প্রক্রিয়ায় হচ্ছে তা নিয়ে প্রশ্ন আছে। বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সদর দপ্তরে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন তিনি। সভা শেষে সাংবাদিকদের সাথে কথাও বলেন তিনি। জনগণের একটা আশা তারা যেন জনবান্ধব পুলিশ হতে পারে। জানান এখন পুলিশ বাদী হয়ে মামলা দিচ্ছে না, ভুক্তভোগীরাই মামলা করছেন। এটা ইতিবাচক। কোনোভাবেই নিরীহ কেউ হেনস্থার শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা এটা ড্রাফট করছে, ওই ধরেন কার কাছে যায় ড্রাফট করতে আপনারা জানেন, এটা কিন্তু আমার পুলিশের কাছে যাচ্ছে না, অন্যের কাছে যাচ্ছে, বলতে তারা এইভাবে সাজাই দিছে। তা আপনাদের কাছে আমার অনুরোধ, শুধু যারা দোষী তাদেরই নাম দেন, অন্য কারোর নাম দেন না। অন্য কাছে নাম দিলে এটা করতে তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে এবং অনেক সময় নিরীহ লোকও যেন হেনস্থা না হয়ে দিকে খেয়াল রাখতে। মব জাস্টিস প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আইন নিজের হাতে তুলে নেয়ার সুযোগ নেই। কেউ অপরাধী হলে তাকে বাহিনীর হাতে তুলে দিতে হবে। তারা তো সবচেয়ে শিক্ষিত, তাদের ক্ষেত্রে সচেতন আসতে হবে। মানে হয় একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। পুলিশের মনোবল বাড়াতে ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পুরানো ফর্মে যেন পুলিশ যত তাড়াতাড়ি ফিরে যেতে পারে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। গণতান্ত্রিক পরিবেশের অনুপস্থিতিতে ক্যাম্পাসে মব কালচারের বিস্তৃতি ঘটছে। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীর বেশে সন্ত্রাসী ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের হলে অবস্থান এবং নানান মোড়কে হল ও ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের চেষ্টাও অন্যতম ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছে ছাত্র দল।
বিকেলে টিএসসিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ছাত্রদলের সদস্যরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানান তারা। পাশাপাশি পালিয়ে যাওয়ার আগে দোষীদের গ্রেফতারের দাবি করেছে সংগঠনটি। সাধারণ শিক্ষার্থীদের পরিচয়ের আড়ালে সদ্য পদত্যাগকারী ছাত্রলীগ নেতার নেতৃত্বে হত্যাকাণ্ড ঘটে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক নিরাপত্তা ব্যর্থতার কারণও এই হত্যার জন্য দায়ী বলে মনে করে ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন। খাগড়াছড়ির দীঘিনালায় দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক সহ আহত হয়েছেন 5 জন। বৃহস্পতিবার বিকেলে দীঘিনালার লারমা স্কোয়ারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গত বুধবার নিউজিল্যান্ড এলাকায় গণপিটুনিতে মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে বিকেলে দীঘিনালা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। এ সময় বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। পরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত হন সাংবাদিক সহ 5 জন। এ সময় অন্তত 7টি দোকান ও বসতবাড়িতে আগুনও দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস এসে প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিচারিক ক্ষমতা দিয়ে সেনা নামানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কেবল সেখানেই বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন করা দরকার ছিল। আগের দুর্নীতি জঞ্জাল দূর করে অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্য নির্বাচন করবে বলে আশা করেন তিনি। সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, পরিস্থিতি যাই হোক গণতন্ত্রের পথেই হাঁটতে হবে অন্তর্বর্তী সরকারকে। জননিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার থেকেই সারা দেশে বিচারিক ক্ষমতা নিয়ে মাঠে নেমেছে সেনাবাহিনী। 2 দিনের মাথায় এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার মানে হলো অন্য কোনো বাহিনী ঠিকভাবে কাজ করছে না। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হয়েছে, ভালো কথা। তার মানে প্রশাসন ফেল করছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করতে, তাই তো নাকি? নাহলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে মানে অন্যরা কাজ করছে না। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতেই দেওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কখনোই এমন কোনো ব্যবস্থা নেবেন না যেটা সামগ্রিকভাবে তাদের জন্য বুমেরাং হবে, দেশের মানুষের জন্য একটু বুমেরাং হয়ে যাবে। বৃহস্পতিবার ঠাকুরগাঁও প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের সঙ্গে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দেন মির্জা ফখরুল। এই সময় তিনি বলেন, রাজনীতিবিদদেরকেই রাজনৈতিক কাজ করতে দেয়া উচিত। আমরা ট্যাক্স স্বীকার করছি, মার খাচ্ছি, জেলে যাচ্ছি, জুলুম করছি, শুধুমাত্র এই ফ্যাসিবাদী হাসিনা সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে শহীদ সৈকতের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে আমরা বিএনপি পরিবার। সেখানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্র জনতার আত্মত্যাগ কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। ইউনুস গুডউইল বলে একটা কথা আছে, একটা ফ্রেজ তৈরি হয়েছে। তো ইউনুস গুডউইলের আমরা প্রতিফলন দেখতে চাই। সেই প্রতিফলন শুধু আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে নয়, দেশের মধ্যে সুশাসন, আইনের শাসন এবং ভয়ঙ্কর জুলাই নারকীয় গণহত্যা হয়েছে। সেই অপরাধীদেরকে গ্রেপ্তার এবং বিচারের নিশ্চয়তা দান না করলে অন্তর্বর্তীকালীন সরকারের তাদের যে বিপ্লবী ভূমিকা সেটা মানুষের কাছে ম্লান হয়ে যাবে। রুহুল কবির রিজভী জানান, ছাত্র জনতার অভ্যুত্থানে যারা হতাহত হয়েছে সবসময় তাদের পাশে থাকবে বিএনপি। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ, তার ভাই হারিস ও জোসেফের বিরুদ্ধে শত কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে ঢাকার সিএমএম আদালতে মামলা হয়েছে। এটি করেছেন জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপারসের চেয়ারম্যান সেলিম প্রধান। তাদের বিরুদ্ধে টেন্ডার কারসাজি, সরকারি সম্পত্তি দখল, সরকারি তহবিল আত্মসাৎ এবং চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। একই মামলায় র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ সহ মোট 5 জনকে আসামি করা হয়েছে। বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আলী হায়দার কামাল বিষয়টি সিআইডিকে তদন্ত করে প্রতিবেদনে দেওয়ার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও ক্রয় সংক্রান্ত দুর্নীতি সহ অন্যান্য অনিয়মের অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার 2 ভাই
হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার তথা প্রশাসক নিয়োগ দিতে লিখিত আদেশ প্রকাশ করেছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংককে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। সকালে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রকাশ করেন। এর আগে গত 5 সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান দেখাশোনা করতে রিসিভার নিয়োগের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কি পরিমাণ বকেয়া ঋণ আছে তা জানাতে কেন্দ্রীয় ব্যাংককে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এই কোম্পানিগুলি যাতে প্রপারলি ম্যানেজ করা হয় সেই জন্য রিসিভার চেয়েছি। বাংলাদেশ ব্যাংক এটা ইনভেস্টিগেট করে কোন ব্যাংক থেকে কত টাকা নিয়েছে সেটা জানাবে। ব্যাংকের থেকে বেক্সিমকো ফার্মা চালাবার জন্য যত ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্ট করতে হয় তারা তাও পারবে। সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের রিমান্ডে দেয়া হয়। সকালে তাদের কারাগার থেকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। এরপর এই মামলায় তাদের গ্রেফতার দেখানো সহ 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এ সময় আসামি পক্ষে রিমান্ড বাতিল এবং জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুর রহমানের আদালত রিমান্ডের আদেশ দেন। এর আগে 13 সেপ্টেম্বর কোতোয়ালি থানার দায়ের করা মামলাটি গেল মাসেই নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করা হয়। সে সময় হত্যা মামলায় তাদের 10 দিনের রিমান্ড দেন আদালত। ডলার সংকটের কারণে দেশে গ্যাস বিদ্যুতের সংকট হবে না বলে আশাবাদী সরকার। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন, লোডশেডিং মোটামুটি কেটে গেছে, সামনে আরও কমবে। তিনি বলেন, বিদ্যুৎ জ্বালানি খাতের দুর্নীতি খতিয়ে দেখছে 2 তদন্ত কমিটি। ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে অনিয়ম হওয়ায় এ সংক্রান্ত চুক্তিগুলোও যাচাই করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার অর্থনীতিতে যে সংকট রেখে গেছে, এর ফলে ভুগছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। ডলার সংকট, জ্বালানিতে আমদানি নির্ভরতা ও অপরিকল্পিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কারণে বিদ্যুৎ উৎপাদন কমেছে। সচিবালয়ে গ্যাস মজুদ নিয়ে ব্রিফিংয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানান, বাজেট সহায়তা হিসেবে বিশ্বব্যাংকের কাছে 1 বিলিয়ন ও এডিবির কাছে $1 বিলিয়ন চেয়েছে সরকার। এখান থেকে বিদ্যুৎ ও গ্যাসের পাওনা পরিশোধ করে সামনের সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। বিশ্বব্যাংক এবং বিভিন্ন জায়গা থেকে দ্রুত অর্থ ছাড় হবে, এরকম একটা প্রতিশ্রুতি আমরা পেয়েছি। ডলার সংকটের কারণে যে জ্বালানি আমদানি যে ব্যাহত হয়েছে কিংবা বিদ্যুতের আমদানি কিংবা বিদ্যুতের পেমেন্ট ব্যাহত হয়েছে, এটা আমরা আশা করি যে এই শীতের আগে, এই শীতের মধ্যেই আমরা করতে পারবো। উপদেষ্টা বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি নিয়েও কথা বলেন, জানান এক্ষেত্রে গঠিত জাতীয় কমিটি ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির সুপারিশের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। কোনো নাম না, গ্যাসপ্রম না, কিংবা সামিট না, কিংবা আদানি না, আমরা হচ্ছে সব চুক্তি আমরা বলছি যে আপনারা ফ্রি। ওনারা আমাদের থেকে পূর্ণ তালিকা নিয়েছেন। ওই যে জাতীয় যে কমিটি হয়েছে ওনাদেরকে আমরা পূর্ণ তালিকা দিয়েছি। তো সুতরাং দে আর ফ্রি টু এক্সামিন ইচ অ্যান্ড এভরি কন্ট্রাক্ট। তো এই 2 কমিটি আমাদেরকে যে সুপারিশ করবেন, সুপারিশের ভিত্তিতে আমরা কাজ করব। উপদেষ্টা দাবি করেন, কয়েকদিন লোডশেডিং থাকলেও এখন কমে গেছে। 1 দিন না 2 দিন ছিল, এরপরে লোডশেডিংয়ের কতগুলো কারণ ছিল, সেগুলো কিন্তু হচ্ছে যে ওই যে বললাম যে একসময় রামপাল বন্ধ হয়ে গেছিলো, বড় পুকুরের একটা ইউনিট বন্ধ হয়ে গেছিলো এবং আদানি থেকে সরবরাহ, এবং তখন আবার ওই যে ভাদ্র মাসের গরম যেটাকে বলে, একদিকে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছিলো, আরেকদিকে বিদ্যুতের সরবরাহ একটা, তো সেটা আমরা মোটামুটি এখন কাটিয়ে এসেছি। ব্রিফিংয়ে জানানো হয়, ভোলায় 5.1 TCF গ্যাস মজুদ থাকার তথ্য ভুল। ভোলায় এখন পর্যন্ত প্রমাণিত মজুদ 2 TCF এবং আরও 2 TCF এর সম্ভাবনা আছে, সেটা খালি উপরের ওই জায়গাটাতেই আছে। সারা দেশে বাপেক্সের মাধ্যমে আরও 100টি কূপ খনন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, উন্মুক্ত টেন্ডারে প্রতিযোগিতা ছাড়া আর কোনো কূপ খনন ও প্রকল্পের অনুমোদন দেয়া হবে না। প্রতিযোগিতা ছাড়া কাউকে কোনো কাজ দেওয়া হবে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।
আগামীকাল থেকে শুক্রবার সহ সপ্তাহের প্রতিদিন চলবে মেট্রো রেল, জানিয়েছেন ডিএমটিসিএল কর্তৃপক্ষ। এছাড়া একই সাথে চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন। তবে প্রতি শুক্রবার বিকেল 3:30 থেকে রাত 9:40 পর্যন্ত চলবে মেট্রো রেল। বিকেলে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে ডিএমটিসিএল এর সভাকক্ষে মেট্রোর ব্যবস্থাপনা পরিচালক এসব কথা জানান। এছাড়া শুক্রবারে 7টি ট্রিপ চলাচল করবে আর অন্যান্য দিন 198টি। এবং মেট্রো রেলের কাজীপাড়া স্টেশনটি চালু করতে খরচ হয়েছে 20,50,000 টাকা আর 20,67,03,591 কোটি টাকা চলতি মাসে আয় হয়েছে। এখন প্রতিদিন যাত্রী চলাচল করছে 3 লাখ। তবে আপাতত বন্ধ মিরপুর 10 নম্বর স্টেশন। দ্রুত সময়ে তা চালু করতে কাজ করা হচ্ছে। আন্দোলন চলাকালে আমাদের কাজীপাড়া স্টেশন এবং মিরপুর 10 স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং একটা জনপ্রত্যাশা ছিল যে শুক্রবারে মেট্রো রেল চালাতে হবে। আমরা আগামী শুক্রবার অর্থাৎ 20 তারিখ 3:30 থেকে মেট্রো রেলের শুক্রবারের অপারেশন উত্তর থেকে শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সন্ধ্যা 7টা থেকে রাত 8:45 পর্যন্ত সিন্ডিকেটের জরুরি সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে এই সভা হয়। সভায় সিন্ডিকেটের অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন। সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার ভোরে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাক্টিভ পালস 15K রান। ভোর 5:30টায় শুরু হবে এই দৌড় আয়োজন। 15 কিলোমিটার, 7.5 কিলোমিটার ও 1 কিলোমিটার মোট 3 ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে হাতিরঝিল এমপি থিয়েটারে আয়োজন করা হয় অ্যাক্টিভ পালস 15 কিলোমিটার রান এক্সপো, যেখান থেকে দৌড়ে অংশগ্রহণকারীরা রান কিট সংগ্রহ করেন। আয়োজনকে ঘিরে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় এমপি থিয়েটারের চত্বরে। পরে এক অনুষ্ঠানের মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়া হয় পেসারদের সঙ্গে। এ সময় দেশের নামকরা আয়রন ম্যান, প্রবীণ দৌড়বিদ ও যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী দীর্ঘ দূরত্বের দৌড় দিয়ে নিজেদের অভিব্যক্তি জানান। বলেন, সুস্থ শরীর ও মনের জন্য দৌড়ের কোনো বিকল্প নেই। আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা দেশের মানুষকে আরো অ্যাক্টিভ করতে চাই। এনশিওর ইউর রানিং এভরি ডে, তাহলে আপনার জীবনের যে মর্যাদা, জীবনের যে আনন্দ, জীবন যে উপভোগ করার বিষয়টা, সেটা 16 আনা পূর্ণ করা সম্ভব। যমুনা টেলিভিশন সবসময় চেষ্টা করে এই রানকে যাতে প্রমোট করা যায়। বাংলাদেশের মানুষ রানের প্রতি আরও বেশি আকৃষ্ট হোক, আরও বেশি রান করুক। বাংলাদেশ পৃথিবীর অন্যান্য দেশে যেরকম প্রেস্টিজিয়াস ম্যারাথনগুলো হয়, একসময় বাংলাদেশেও সেগুলো হবে। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।